এমআরআই ২ নাম্বার ক্লাস, এমআরআই 2 এর সলভ ক্লাস। আশা করি আপনারা সবাই খুব ভালো মতো পরীক্ষাটা দিয়েছেন। তো এমআরআই ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলেছি যে এমআরআই আপনাদের প্রতি বছর যদিও এখন একদিনে পরীক্ষা হয়। অনেকের মাথায় থাকতে পারে যে একদিনে পরীক্ষা তো আমি রেডিও ফিজিক্সের কিছু টপিক আমি ভালো মতো না পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি আমাদের এফসিপিএস কিন্তু পুরাই আনসার্টেন। ঠিক আছে? একদিনের পরীক্ষা মানে এটা না যে আপনার পরীক্ষাটা ইজি। একদিনের পরীক্ষা কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক মানে ঝামেলা আছে। কি ঝামেলা দেখেন, আপনি একদিনে পুরা পড়াটা মাথায় নিয়ে যাবেন, হ্যাঁ? তো যে টপিক গুলো আপনার কাছে মনে হয় যে একটু আ মানে আনসার কোনটা হবে আপনি কনফিউজড, সেই টপিক গুলা দেখবেন যে ওগুলা ভালো করে পড়লেও আপনি কোয়েশ্চেনের স্টেটমেন্ট কমন পাবেন না। কিন্তু এই যে স্পেশাল ইকুইপমেন্ট মানে রেডিও ফিজিক্স এর টপিক গুলা, এগুলা কিন্তু একদমই ফিজিক্স। ঠিক না? তো এগুলা যদি আপনি একটু মানে একটু মন দিয়ে এখন পড়েন, তাহলে আপনি কোয়েশ্চেন টপিক না মানে কোয়েশ্চেনটা কমন না পান, এট লিস্ট আপনি টপিক কমন পাবেনই। ঠিক আছে? এট লিস্ট টপিক বাদ দেন। আপনার ৫ টা স্টেটমেন্টের মধ্যে দেখবেন যে ২ টা স্টেটমেন্ট আপনার কমন পড়েছে। এবং এটাও মোর দ্যান এনাফ ইন কেস অফ মানে এফসিপিএস। ঠিক আছে? তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আচ্ছা, আপনাদেরকে আমি এমআরআই 1 এর সলভ ক্লাসের সময় ইভেন এমআরআই এর ক্লাসের সময় আপনাদেরকে বলেছিলাম যে এমআরআই এর আনসার মানে প্রশ্নগুলা যেটা হবে যে এমআরআই 1 এবং 2 হচ্ছে ওভারল্যাপ করবে। ঠিক আছে? টপিক ওভারল্যাপ করতে পারে। ইভেন দেখা গেল প্রশ্ন যেটা এমআরআই 1 এ পড়েন নাই সেটা 2 তে চলে আসছে, 2 তে সেটা 1 এ চলে আসছে। তো আপনাদের কাজ থাকবে যে এই যে এতদিন ধরে যা পড়ছেন আপনি, এতদিন ধরে যা এমআরআই এর উপর যা পড়ছেন, আজকের পরীক্ষাটা দেওয়ার পর আজকে আপনারা ক্লাসের আগে পরীক্ষাটা দিবেন। দেওয়ার পর পরীক্ষাটার আ সলভ করবেন। যারা অনলাইনে আছেন সলভ ক্লাস করবেন। অফলাইনের আপনারাও তো সলভ ক্লাস দেখেন। এসআইপি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। সলভ ক্লাসটা দেখবেন। দেখার পর আবার ওই ২ টা কোয়েশ্চেন নিয়ে বসবেন। ওই ২ টা কোয়েশ্চেন পেপার নিয়ে আবার বসবেন। বসে আবার একবার রিভিশন দিবেন। এমনভাবে পড়বেন যেন এই এমআরআই আপনাদেরকে পরীক্ষার আগে আর পড়ে যেতে না হয়। ঠিক আছে? আচ্ছা। আমাদের ১ম আনসারটা কি? আচ্ছা। মুভিং ব্লাড appears as a high signal on an AC সিকোয়েন্স মানে স্পিন ইকো সিকোয়েন্স। আনসার হচ্ছে ফলস। ঠিক আছে? আমরা এমআর এনজিওগ্রামে মুভিং ব্লাড গুলো কেমন দেখব? যেগুলো আমরা কালো দেখব। হাই সিগন্যাল না লো সিগন্যাল দেখব। Gradient echo sequence produces high signal in blood. This is true. Time of flight angiogram uses a gradient echo sequence with a very short tear. This is true. In phase contrast MRA, the gradient strength may be adjusted to make the sequence sensitive to slow and fast flows. This is true. Tissue with short T1 such as fat will always appear dark on time of flight angiogram. This is false. It will be white. তাহলে আমরা ১ম এ দেখি, আমরা ১ম টা ছিল আমাদের ফলস। কারণ মুভিং ব্লাড হচ্ছে যে আমরা এমআর এনজিওগ্রাম পড়ার সময় বলেছিলাম যে ব্লাড গুলো হচ্ছে মুভ করে, সেগুলো আমাদের কেমন লাগবে? কালো লাগবে। ঠিক আছে? তাহলে লো সিগন্যাল হবে। পরে যে নাম্বারটা যে টিস্যু উইথ শর্ট T1 such as fat will always appear dark on time of flight angiogram. This is false. Short T1 tissue such as fat can leave a residual signal in top angiography and can obscure the anatomy of the blood vessel and therefore must be interpreted accordingly. ঠিক আছে? তাহলে হচ্ছে রেসিডুয়াল সিগন্যাল মানে কি? কিছু না কিছু সিগন্যাল রেখে যাবে। মানে সবসময় কালো হবে না। কিছু না কিছু সাদা আপনি পাবেনই। তো এই যে ৪ টা পয়েন্ট আপনাদের কাজ হচ্ছে এই ৪ টা পয়েন্ট মুখস্থ করে ফেলা। ঠিক আছে? আপনার বুঝার কোনো দরকার নেই। ৪ টা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন। The followings are true of signal to noise ratio in MRI. It increases with increasing the field strength. True. It is not related to the positioning of the receiver coils. False. Increased TE improves SNR. False. আমরা জানি increased TR, not TE. Reducing the signal with bandwidth increases SNR. This is true. It depends on flip angle. True. তাহলে দেখি প্রথমটা কি ছিল? আচ্ছা মানে বি নাম্বারটা ফলস গুলা বলছি আগে। প্রথমটা তো ট্রু আপনারা নিজেরাও দেখেছেন যে ফিল্ড স্ট্রেংথ যত বাড়বে, ঠিক আছে? তত আমার সিগন্যাল তত বেশি হবে এবং রেশিওটা আমার তত বেশি হবে। ২ নাম্বারটা ইট ইস নট রিলেটেড টু দ্য পজিশনিং অফ দ্য রিসিভার কয়েল। দ্য পজিশন অফ দ্য রিসিভার কয়েল ইজ ইম্পোর্টেন্ট। ইট মাস্ট বি প্লেসড ইন ট্রান্সভার্স ফ্লুইড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমার রিসিভার কয়েলটা ইম্পোর্টেন্ট। আমার রিসিভার কয়েলটা যদি ঠিকমতো আমি না রাখি, রিসিভার কয়েল যদি আমি ঠিকমতো না রাখি, তাহলে কি হবে? তাহলে দেখা গেল যে আমি আমি আমার সিগন্যালটা রিসিভ করতে পারলাম না ঠিকমতো, আমার নয়েজ বেড়ে যাবে। ঠিক আছে? আর নয়েজ যদি বেড়ে যায় আমার সিগন্যাল নয়েজ রেশিওটা কমে যাবে। তাইলে আমাদের কি করতে হবে? যে আমাদের রিসিভার কয়েলের পজিশনিংটা ইম্পোর্টেন্ট। তারপরে আছেন ইনক্রিজিং টিই রিডিউসেস এসএনআর। আমরা জানি টিই যত বাড়ে তত ম্যাগনেটাইজেশন ডিক্লাইন করে। ঠিক আছে? ডিফেজ হয়। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে যে এসএনআর কে বাড়াইতে হলে আমার টিআর টাকে বাড়াইতে হবে, নট দ্যা টিই। আচ্ছা, রিডিউসিং দ্যা রিসিভার ব্যান্ডউইথ রিডিউসেস দ্যা প্রপোর্শন অফ নয়েজ স্যাম্পল রিলেটিভ টু দ্যা সিগন্যাল দেয়ারফর বুস্টিং দ্যা এসএনআর। এত কিছু দরকার নাই। মনে রাখবেন যে ব্যান্ডউইথ এর সাথে এসএনআর এর রিলেশন হচ্ছে ইনভার্সলি। কেন ইনভার্সলি? একটা জিনিস দেখেন, ব্যান্ডউইথ মানে কি ছিল? ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। এখন দেখেন আমাদের এখানে যদি আপনি যখন আমরা তো অনেকে ছোটবেলায় রেডিও শুনতাম না। রেডিওতে কি হইতো? রেডিওতে যখন আমরা অনেক বেশি ফ্রিকোয়েন্সি মানে দেখা গেল আপনি যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেন দেখবেন যে মানে অনেক রকম শব্দ হইতো। ঠিক আছে? মানে নয়েজ বাড়তো। তাই না? তো এরকম আরকি যে যত বেশি ব্যান্ডউইথ থাকবে, যত বেশি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থাকবে, আপনার এসএনআর তত বেশি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন লাস্টেরটা। ফ্লিপ অ্যাঙ্গেল যত বেশি হবে, ফ্লিপ অ্যাঙ্গেল তো মনে আছে আপনাদেরকে? ফ্লিপ অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মনে আছে কিনা? এই যে আমার যে Z এক্সিস আর XY এক্সিস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা দ্যাট ওয়াজ দ্য ফ্লিপ অ্যাঙ্গেল। উইথ আ লার্জ ফ্লিপ অ্যাঙ্গেল all available longitudinal magnetization is converted into the transverse magnetization. So maximum signal is detected. তাইলে যেটা বুঝলাম যে ফ্লিপ অ্যাঙ্গেল যত বাড়বে তত বেশি আমার সিগন্যাল বাড়বে, তত বেশি আমার সিগন্যাল নয়েজ রেশিও কমবে। তো আপনাদের কাজ হচ্ছে যে আমি আপনাদের গ্রুপে একটা সিগন্যাল নয়েজ রেশিওর একটা চার্ট দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে যে ওই চার্টের সাথে আর কি যোগ করা যায় আপনি এড করে রাখবেন। Regarding electromagnets used in MRI, resistant magnet can be turned off instantaneously. This is true. Permanent magnet দাঁড়ান, আচ্ছা, পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন, এটা ম্যাগনেটাইজেশন প্রোডিউসেস ম্যাগনেটিক ফিল্ড আপ টু 1.5 টেসলা ফলস। আমরা জানি পার্মানেন্ট ম্যাগনেট যেটা সেটা সেটা আরো কম তৈরি করে,
2 to 0.5 টেসলা পর্যন্ত তৈরি করতে পারে। 1.5 পর্যন্ত হয়ই না। এবং 1.5 পর্যন্ত হয় না দেখে আমরা এখন ইলেক্ট্রোম্যাগনেট অথবা রেজিস্ট্যান্ট ম্যাগনেট এগুলো আমরা ইউজ করতেই পারি না। পার্মানেন্ট ম্যাগনেট টিপিক্যালি ওয়েট আপ টু 80 টনস। দেখেন এই ইনফরমেশনটা আপনাদের জন্য নতুন। হ্যাঁ? এবং এটা হচ্ছে ট্রু। একটু মনে রাখবেন। সুপার কন্ডাক্টিং ম্যাগনেটস আর সুপার কুলড টু অ্যাবসোলিউট জিরো সো দ্যাট নেগলিজিবল রেজিস্ট্যান্স ক্যান বি অ্যাচিভড। দিস ইজ ফলস। ঠিক আছে? একদম অ্যাবসোলিউট জিরো পর্যন্ত করা হয় না। অ্যাবসোলিউট জিরো বলে কোনো কিছুই নাই। আমাদের 4 ডিগ্রি কেলভিন পর্যন্ত করা হয়। ঠিক আছে? এট দিস টেম্পারেচার দেয়ার ইজ এ নেগলিজিবল রেজিস্ট্যান্স। ফ্যারাডে কেস ইজ ইউজড টু এলিমিনেট দ্য ফ্রিঞ্জ ফিল্ড। দিস ইজ ট্রু। আমরা একটা ফ্যারাডে কেস ইউজ করি যেন আমাদের আশেপাশে যে অবাঞ্ছিত ম্যাগনেটিক ফিল্ড আছে যেগুলো আমাদের রিডিং নিতে আমাদেরকে ঝামেলা করে সেগুলাকে রিমুভ করার জন্য। ঠিক আছে? ধরেন এই রুমে এমআরআই করতেছি। এখন দেখা গেল যে এই রুমে কোনো কিছু না থাকলেও এই রুমের বাইরে তো অনেক কিছু আছে যার ফলে এই রুমের আমাদের এমআরআই রেজাল্ট ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না? বেশি নয়েজ তৈরি হচ্ছে। কেন? বাই দ্য ইনফ্লুয়েন্স অফ আউটসাইডার ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ? এখন এই যে আউটসাইডার যে ম্যাগনেটিক ফিল্ড এটাকে তো আমাদের রিমুভ করা লাগবে। এটাকে রিমুভ কিভাবে করব? এটাকে রিমুভ করার জন্য আমরা একটা ফ্যারাডে কেস ইউজ করব। এই ফ্যারাডে কেসের মাধ্যমে আমরা এটাকে রিমুভ করব। Regarding contrast media used in MRI, GT-DTPA is a paramagnetic contrast agent. This is true. GT-DTPA shortens only T1 recovery time. False. GT-DTPA শুধু T1 না সেটা T2 কেও shorten করে। Gadolinium cannot be excreted by the body. This is true. কারণ এটা excrete হয় না দেখে এটা আমাদের বডিতে থেকে যায়। এইজন্য গ্যাডোলিনিয়ামকে আমরা একা বডিতে ইউজ করতে পারি না। গ্যাডোলিনিয়ামকে ইউজ করতে হলে অবশ্যই গ্যাডোলিনিয়ামের সাথে আমাদের যেকোনো একটা চিলেটিং এজেন্টকে ট্যাগ করে দিতে হয়। ঠিক আছে? যেমন DTPA, বপটা আপনারা পড়েছেন নিশ্চয়ই। আচ্ছা, গ্যাডোলিনিয়াম ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। দিস ইজ ট্রু। কেন কন্ট্রাইন্ডিকেটেড আমরা বলেছি যে গ্যাডোলিনিয়াম হচ্ছে আমাদের ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করে এবং বাচ্চার টক্সিসিটি করতে পারে। আচ্ছা, গ্যাডোলিয়াম ডিটিপিএ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন সিকেল সেল অ্যানিমিয়া। এটাও কন্ট্রাইন্ডিকেটেড বিকজ এটা যখন আমাদের এটা যেহেতু বডি থেকে বের হয় না, ঠিক আছে? এটা আপনি এমন কোনো ইয়াতে দিতে পারবেন না, ঠিক আছে? যে ক্ষেত্রে আপনার হিমোলাইসিস হওয়ার চান্স থাকে। ঠিক আছে? The following are contraindicated in MRI examination. Prosthetic heart valve, false. Cochlear implants, true. Cardiac pacemaker, true. Intraocular ferrous foreign body, true. Orthopedic implants, false. আপনাদেরকে বারবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এমআরআই কোন এক্সামিনেশনে কন্ট্রাইন্ডিকেটেড, কোন এক্সামিনেশনে ইন্ডিকেটেড, এটা একদম ভালো করে পড়ে ফেলবেন। ঠিক আছে? এটাতে যেন কোনো মানে কোনো ঘাপলা রাখা যাবে না। খুব ভালো করে এই জিনিসটা আপনাদেরকে পড়তেই হবে। হুম? কারণ হচ্ছে প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসে এবং এখান থেকে নাম্বার তোলা খুবই ইজি। কারণ এগুলো একদম মানে পয়েন্ট টু পয়েন্ট। মানে আপনি না পারলে আপনি 0, পারলে আপনি নাম্বার পাবেন। ঠিক আছে? আর না পারার মতো কোনো টপিকও না। ঠিক আছে? দেখেন কন্ট্রাইন্ডিকেটেড ইন এমআরআই। আপনি জানেন এগুলো সবই কন্ট্রাইন্ডিকেটেড। যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আ প্রবলেম সেটা হচ্ছে 1 নাম্বার আর 5 নাম্বার। আচ্ছা, এবার আমরা একটু বিশ্লেষণ করি এই ২ টা কেন কন্ট্রাইন্ডিকেটেড না। দেখেন আমরা আমরা ছোটবেলায় আপনারা পড়ছেন কিনা? ছোটবেলায় আমরা সবাই পড়ছি যে হার্ট ভালভ যাদের লাগানো থাকে আমাদের বইতে ছিল আমাদের বায়োলজি বইতে ছিল 9-10 এর যে হার্ট ভালভ যাদের লাগানো থাকবে তাদের ক্ষেত্রে এমআরআই করা যাবে না। কিন্তু এখন করা যাবে কারণ এখন আমরা টাইটেনিয়াম ইউজ করি। টাইটেনিয়াম ভালভ ইউজ করি। ব্যাপারটা আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে যে হার্ট ভালভ আপনি টাইটেনিয়াম ইউজ করেন। হ্যাঁ, এটা ঠিক যে এখনকার হার্ট ভালভগুলো টাইটেনিয়াম ইউজ করা হয়। কিন্তু আ মানে কিন্তু হার্ট ভালভ টাইটেনিয়াম ইউজ করলেও আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ফেরাস জাতীয় হার্ট ভালভ ইউজ করলে তো ইউজ করতে পারবেন না। এটা কিন্তু কথা ঠিক আছে। টাইটেনিয়াম হার্ট ভালভই এখন ইউজ করা হয়। ঠিক আছে? এখন ওয়াই হার্ট ভালভ ইউজ করা যায়, কেন কার্ডিয়াক পেসমেকার ইউজ করা যায় না? কার্ডিয়াক পেসমেকার হচ্ছে যে সে হচ্ছে আমাদের এসএ নোটের মতো কাজ করে, তাই না? তো আপনি যদি কার্ডিয়াক পেসমেকারে আপনি দেখা গেল এমআরআই করলেন, এমআরআই কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই না? তো এর ফলে যেটা হয় আপনার পেসমেকারে যেটা হয় যে উল্টাপাল্টা সিগন্যাল তৈরি করে। এই উল্টাপাল্টা আননেসেসারি সিগন্যাল তৈরি করার জন্য আপনার পেসমেকারটা দেখা গেল যে অ্যারিথমিয়া তৈরি করে এবং পেশেন্টটা খারাপ হয়ে যায়। ঠিক আছে? কিন্তু হার্ট ভালভে ঠিক আছে? হার্ট ভালভে এরকম কোনো সমস্যা নেই। হার্ড ভালভ আপনি ইউজ করতে পারেন। তো ১ম কথা হচ্ছে আপনার পরীক্ষায় যদি কথাটা নন টাইটে যদি কোয়েশ্চেনটা এমন হইতো দেখেন ভালো করে। দ্যা ফলোইংস আর কন্ট্রাইন্ডিকেটেড ইন এমআরআই এক্সামিনেশন নন টাইটেনিয়াম প্রস্থেটিক হার্ট ভালভ তাইলে কিন্তু এটা আনসার ফলস হইতো। মানে উনারা নন টাইটেনিয়াম বলতে উনারা মেটালিক হার্ট ভালভ বুঝাইছে যেটা আগের দিনে ইউজ করত। ঠিক আছে? আচ্ছা ২ নাম্বার হচ্ছে যে উনারা যদি এখানে এই যে ৫ টা পয়েন্টের কোন জায়গায় যদি বলে দেয় যে ফেরাস অথবা নন টাইটেনিয়াম তাইলেই মনে রাখবেন এগুলাই এমআরআই করতে কন্ট্রাইন্ডিকেটেড। যেমন লাস্টের যে পয়েন্টটা অর্থোপেডিক ইমপ্ল্যান্টস। এই অর্থোপেডিক ইমপ্ল্যান্টস এর আগে যদি কোনভাবে নন টাইটেনিয়াম অথবা ফেরাস ইমপ্ল্যান্টস থাকতো তাহলে আনসার কিন্তু ফলস হইতো। মানে আনসার কিন্তু ফলস না, আনসার কিন্তু ট্রু হইতো। মানে কন্ট্রাইন্ডিকেটেড হইতো। সরি, আনসার কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড হইতো। কিন্তু দেখেন এখানে অর্থোপেডিক ইমপ্ল্যান্টস বুঝাইছে। এখনকার বেশিরভাগ না অলমোস্ট সব অর্থোপেডিক ইমপ্ল্যান্টস গুলাই টাইটেনিয়াম দিয়ে তৈরি। ইভেন আমার পায়ের মধ্যে যে ইমপ্ল্যান্টস লাগানো সেটাও কিন্তু টাইটেনিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে? সো ব্যাপারটা হলো যে এখনকার আম এ এখনকার এখনকার আমাদের এখনকার আমাদের প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ইমপ্ল্যান্টই টাইটেনিয়াম দিয়ে তৈরি। কিন্তু আমরা পরীক্ষায় পেঁচানোর জন্য নন টাইটেনিয়াম কথাটা ইউজ করতে পারি অথবা ফেরাস কথাটা ইউজ করতে পারি। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। ২ নাম্বার জিনিস মনে রাখতে হবে, প্রস্থেটিক হার্ট ভালভ ইউজ করা যাবে বাট নন টাইটেনিয়াম দিয়ে দিলে তখন ইউজ করবেন না। বাট কার্ডিয়াক পেসমেকার অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নো, নেভার। হ্যাঁ, কার্ডিয়াক পেসমেকার কখনো ইউজ করা যাবে না। ঠিক আছে? কখনো এমআরআই করা যাবে না। এখন তাহলে কার্ডিয়াক পেসমেকার যাদের লাগানো তাদের এমআরআই কিভাবে করে সেটা অন্যভাবে অন্য কোনো প্রসিডিউর থাকতে পারে। বাট আমাদের পরীক্ষা পার্সপেক্টে আমরা হচ্ছে এটাকে ফলস দিব। আচ্ছা। আমি মোটামুটি আপনাদের এখানে সবই লিখে দিছি যে কেন ১ম টা ফলস এবং সাম ডিফ্লেকশন অকার বাট মিনিমাল কম্পেয়ার টু কার্ডিয়াক মোশন। এজন্য আমরা হার্ট ভালভ ইউজ করতে পারব। আচ্ছা। উম উম আচ্ছা অর্থোপেডিক্স আমরা যেটা বললাম আপনাদের এখনকার মোস্ট অফ দ্যা অর্থোপেডিক ইমপ্লান্টস শো নো ডিফ্লেকশন উইথিন দ্যা মেইন ম্যাগনেটিক ফিল্ড। সাম থিওরিটিক্যাল রিস্ক অফ হিটিং ক্যান অকার সেকেন্ডারি টু ইনডিউসড কারেন্ট অ্যান্ড দ্যাট দিস ইজ থট টু বি মিনিমাল। মানে কিছু হিট তৈরি হইতে পারে।
regarding MRI resonance MRI instrumentation. Permanent magnet produces less field homogeneity than superconducting magnet. This is true. The spatial localization of MR signal is controlled by gradient coil. This is true. আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের বডিতে এমআরআইতে কিন্তু আমরা যেমন আল্ট্রাসোনোতে আমরা ইউজ করেছি কি, আল্ট্রাসোনোতে আমরা ইউজ করেছি সাউন্ড, সিটি স্ক্যান আমরা কি ইউজ করেছি, সিটি স্ক্যানে আমরা ইউজ করেছি রেডিয়েশন, তাই না? সিটি স্ক্যান হচ্ছে যে মনে রাখবেন, সিটি স্ক্যান হচ্ছে এক্স রে বড় ভাই, ঠিক আছে? আর এমআরআইতে আমরা কি ইউজ করি, এমআরআইতে আমরা ইউজ করি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তার মানে হচ্ছে এমআরআইতে আমরা ইউজ করি রেডিও ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? তো এমআরআইতে যেটা হয় যে এমআরআইতে আমাদের যেটা আমরা যখন এমআরআইতে কোনো সিগন্যাল পাঠাই, মানে কোনো ইকো পাঠাই, ইকো বলি আমি যেটাকে, যে কোনো একটা পালস পাঠাই, ঠিক আছে? পালস পাঠানোর পর আমি ওয়েট করব কিসের জন্য? সিগন্যালের জন্য, তাই না? এই যে সিগন্যালের জন্য আমি ওয়েট করতেছি, এই সিগন্যালটা থেকেই তো আমি আলটিমেটলি কি পাবো? ইমেজ পাবো, তাই না? তাহলে সিগন্যালটাকে আমাকে কি করতে হবে? একদম ঠিকমতো লোকালাইজেশন করতে হবে। ধরেন আমার মাথায় কোনো একটা এমআরআই করলাম, তো এমআরআই করার পর আমার মাথায় কোন জায়গায় ঝামেলা সেটা ঠিকমতো লোকালাইজ করার জন্য আমার কি করতে হবে? লোকালাইজ করার জন্য আমাকে আমাকে আরো বেশি স্পেসিফিক হতে হবে। এই স্পেসিফিক হওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল। কি ইউজ করি? গ্রেডিয়েন্ট কয়েল, যেটা আমরা এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর রেখে দিই। দ্য ক্লোজার দ্য আরএফ পালস কয়েল টু বডি পার্ট দ্য গ্রেটার উইল বি দ্য সিগন্যাল রিসিভ। দিস ইজ ট্রু। মনে রাখবেন আরএফ পালস আমাদের এমআরআই এর এমআরআইতে কিভাবে থাকে? এখানে পেশেন্ট থাকে, পেশেন্টের এই সাইডে থাকে আমাদের এমআরআই মেশিনটা কিরকম গোল না? তাহলে এটা হচ্ছে পেশেন্ট, পেশেন্টের উপরে এই জায়গাটা হচ্ছে আমার আরএফ পালস, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট পালস, ঠিক আছে? দুই দিকে। তাহলে এটা হচ্ছে পেশেন্ট, আমরা যদি এভাবে দেখি এটা হচ্ছে আমার রুগীটার এখানে হচ্ছে আমার আরএফ পালস, ঠিক আছে? আরএফ পালস, এখানে আরএফ পালস, ঠিক আছে? আর এই দুই দিকে হচ্ছে আবার গ্রেডিয়েন্ট পালস। তাইলে দেখেন আরএফ পালস কিন্তু পেশেন্টের বডির কাছাকাছি, তাই না? তাহলে এটা যত বেশি পেশেন্টের বডির কাছাকাছি হবে, সিগন্যাল আপনি তত বেশি ভালো পাবেন। শিন কয়েল আর ইউজড টু অ্যাডজাস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনহোমোজেনিটি। দিস ইজ ট্রু। সারফেস কয়েল হ্যাভ ওয়াইডার ফিল্ড অফ ভিউ দ্যান দ্য বডি কয়েল। দিস ইজ ফলস। দেখেন নাম হচ্ছে সারফেস কয়েল, তাহলে সে থাকবে কোথায়? সারফেসে। তো তার ফিল্ড অফ ভিউ কিভাবে বেশি হয়? তার ফিল্ড অফ ভিউ তো কম হবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আপনার দুইটা এসবি আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে যে শিম কয়েল পরীক্ষায় আসছিল, ঠিক আছে? এটা এসেছিল আম আমাদের ২০১৮ সালে, যে কোন কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড হোমোজেনিটি মেইনটেইন করতে সাহায্য করে। তাহলে আনসার হচ্ছে শিম কয়েল। আর আমাদেরকে যে ভাইয়া পড়াতেন জেনেসিসে, তো আমাদের হচ্ছে এই বেনম ভাই আমাদেরকে বলেছিলেন, উনি যখন পরীক্ষা দিয়েছিল তখন উনার সময় এসেছিল যে আমাদের এমআরআই করার সময় যে খুব খারাপভাবে একটা সাউন্ড হয়, এই সাউন্ডটা কিসের জন্য হয়? গ্রেডিয়েন্ট কয়েল। এবং এটা উনার এসবি এসেছিল যে হুইচ কয়েল ইজ রেসপন্সিবল ফর দ্য নয়েজ ইন এমআরআই মেশিন। তাহলে এটা আনসার হবে গ্রেডিয়েন্ট কয়েল। তাহলে এখান থেকে আমরা দুইটা এসবি জেনে ফেললাম। একটা হচ্ছে শিম কয়েল হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড হোমোজেনিটি মেইনটেইন করতে সাহায্য করে। ২ নাম্বার হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল আমার এমআরআই এর এই যে বিশ্রী একটা নয়েজ হয় এটার জন্য রেসপন্সিবল। আচ্ছা। তো আমরা এখানে মোটামুটি একটা ডেসক্রিপশন দিয়েছি যে পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ খুবই কম। এগুলোর স্ট্রেংথ খুবই কম। গ্রেডিয়েন্ট কয়েলটা আমরা হচ্ছে আমাদের সিগন্যালকে আরো ভালো মতো পাওয়ার জন্য হেল্প করে। আরএফ ইম্পালস যত কাছে থাকবে তত আপনার সিগন্যাল ভালো হবে। তাহলে এটাও আমি একটা পয়েন্ট পেয়ে গেছি, তাই না? সিগন্যাল নয়েজ রেশিওর কিসের উপর ডিপেন্ড করে? কি সিগন্যাল নয়েজ রেশিও বাড়ায়? আপনাদেরকে আমি বলছি যে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিছি। এরপর আপনারা পড়তে গিয়ে আরো যতগুলো পয়েন্ট পাবেন সেই পয়েন্টের সাথে এড করবেন। তাহলে আপনি আরেকটা পয়েন্ট কি পাইছেন? যে দ্য ক্লোজার দ্য আরএফ রিসিভার কয়েল টু দ্য পেশেন্ট, দ্য মোর উইল বি দ্য সিগন্যাল নয়েজ রেশিও। তাহলে আমি আরেকটা পয়েন্ট পাইছি। তাহলে আজকে আমি অনেকগুলো পেয়ে গেছি। দেখেন টিআর বেশি পাইলে হবে, ফিল্ড অফ ভিউ বেশি হইলে হবে। এখন আমরা পাইছি আরএফ আরএফ আ আরেফ রিসিভার কয়েল যত বডির সাথে থাকবে তত হবে। ফ্লিপ অ্যাঙ্গেল যত বড় হবে তত সিগন্যাল নয়েজ রেশিও বেশি হবে। আজকে আমি অনেকগুলো টপিক পেয়ে গেছি। তো আপনাদের ওই টপিকগুলোর সাথে আপনারা এই টপিকগুলো মানে এই পয়েন্টগুলো এড করে রাখবেন। আচ্ছা, তাহলে শিম কয়েল কি বলছে? ইউজড টু প্রোডিউস ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্রস দ্য ইমেজিং ভলিউম। সারফেস কয়েল হ্যাভ স্মলার ফিল্ড অফ ভিউ কম্পেয়ার টু দ্য বডি কয়েল। আচ্ছা, the important element that improves the SNR ratio, আচ্ছা একটু আগে বলছি, increasing pixel volume true, আর long TE value false, short TR value true false, increasing the field of strength true, increasing the slide thickness true। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু আগে বললাম একই কথা যে ফ্লিপ অ্যাঙ্গেলের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, লং টি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, লং টির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো কিন্তু আপনাদের জানা। ইভেন একটু আগে এই যে এখানে আরেকটা পয়েন্ট আছে যে ইনক্রিজিং দ্য পিক্সেল ভলিউম, ঠিক আছে? আচ্ছা, স্লাইস থিকনেস বাড়লে, আবার ব্যান্ডউইথ কমলে। সো এগুলো সবই জানা, শুধু একটু গুছায় পড়তে হবে। ঠিক আছে? পোস্ট গ্র্যাজুয়েশন আমার কাছে মনে হয় কি শুধু পোস্ট গ্র্যাজুয়েশন না। ধরেন এই যে পোস্ট গ্র্যাজুয়েশনে আমরা চান্স পেয়েছি। চান্স পাওয়ার পরও এখনো দেখলাম যে আপনি কোন কিছু গুছিয়ে না পড়লে, হ্যাঁ? ধরেন জিনিসগুলো কিন্তু সব আপনার জানা। আপনি জিনিসগুলো জাস্ট একটু গুছায় না পড়েন, যদি আপনি আ হেফাজতভাবে পড়েন অথবা আপনি দিনের পড়া দিনে শেষ না করেন, তাইলে কিন্তু পড়া কিন্তু একটা বার্ডেন জিনিস। আর আমাদের এখন হচ্ছে এমন একটা সময়, ঠিক আছে? আমি এখন মাঝে মাঝে চিন্তা করি যে একটা সময় ছিল যে শুধু আমি ছিলাম, আমি পড়তাম, আম্মু এসে খাওয়াই দিত আমাকে। তারপর আমি টেবিলে বসে থাকতাম। মানে এমন হইতো যে ধরেন কালকে আমার পরীক্ষা, আজকে আমি সকালে বসছি, কালকে সকালে পরীক্ষা, কালকে সকালে উঠছি। এর মাঝখানে ধরেন গোসল, নামাজ এই ২ টা শুধু আমি নিজের ইচ্ছায় গিয়ে করতাম। ব্যাস, আর ওয়াশরুমে যাওয়া। আর বাকি সবকিছু আমার মানে আমাকে এসে আম্মু খাওয়াই দিত। ঠিক আছে? তারপর আমি ওই খেতাম। কি খাওয়াইতেছে আমি জানি না, আমি পড়তেছি আর খাইতেছি। ঠিক আছে? তারপরে দেখা গেল যে আ জাস্ট পরের দিন পরীক্ষাটা দিয়ে এসে আমি ঘুমাইতাম। এটা আমার পড়ার স্টাইল এরকম। তো এখন ব্যাপারটা কি? এখন আমরা কেউ আমি না। এখন ধরেন আমি এখন পড়তে বসছি, আমার বাচ্চা কাঁদতেছে। ওকে তো আমার খাওয়াইতে হবে। ঠিক না? তারপরে হচ্ছে বাচ্চার স্কুল আছে। তারপরে হচ্ছে বাসায় মানুষজন আছে, জব আছে, ডিউটি আছে। তো এখন কিন্তু আমি না আমরা। কেউই আমি না। আমরা এখন এমন একটা পর্যায়ে আসছি, বয়স হইছে আমাদের যে আমাদের সবাইকে এখন নিজের গরজে পড়তে হবে। নিজের গরজে সব রেডি করে রাখতে হবে। আপনি জানেনও না যে কালকে আপনি পড়াটা রিভিশন দিতে পারবেন কিনা। এজন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে আর বারবার একটা পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষা এখনো কিন্তু এক্সিট হওয়া বাকি। এন্ট্রান্স পরীক্ষার জন্য বারবার চেষ্টা করা, এটা কিন্তু কষ্টকর। তাই না? তো আপনি যদি কোনভাবে পড়াটা গুছায় রাখেন, এই পড়া গুছানোটাই আপনাকে কিন্তু কনফিডেন্স দিবে। ঠিক আছে? বারবার পড়া গুছাবেন, এটা কখনোই হবে না। আমি সবসময় ইভেন এখনো পোস্ট গ্র্যাজুয়েশনে আমি সবসময় চেষ্টা করি পড়া গুছায় রাখতে। ইভেন আমি ডিএমসি তে
প্রতিদিন আমার একটা টার্গেট থাকে আমি এটুকু পড়ব। কে কি বলছে? সবাই বলে, "তোমার তো মিড টার্ম অনেক দেরি।" আরে এই মেয়ে এখনই পড়তেছে, ওর তো মিড টার্ম এখন দেরি। আমার দেরি থাকুক। হইতে পারে মিড টার্মের আগে আমার আল্লাহ মাফ করুক, আমি পড়তে পারলাম না। অথবা মিড টার্মই দিতে পারলাম না। ঠিক আছে? তো আমাদের মেইন টার্গেট থাকবে পড়া গুছায় রাখা। আর বাকিটা তো আল্লাহর উপর নির্ভর করে। কোন এই জিনিসগুলো কিন্তু আমাদের উপর, আমাদের হাতে নাই। ঠিক আছে? The imaging quality depends on density, false, matrix, true, field of view এখানে একটা F কেটে গেছে, field of view, true, KBP, milliampere second, false। আমরা জানি এই জিনিসগুলা ইমেজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ইমেজ কোয়ালিটি নির্ভর করে এই জিনিসগুলোর উপর। বাট ইন কেস অফ এক্স-রে নট এমআরআই। যেহেতু আজকে আমাদের টপিকটা এমআরআই, সো মনে রাখতে হবে এমআরআই এর ইমেজ কোয়ালিটি ডিপেন্ড করে ম্যাট্রিক্সের উপর, ফিল্ড অফ ভিউর উপর। এই যে আমরা যদি এই পয়েন্টগুলো দেখি, এমআরআই এর ইমেজ কোয়ালিটি আপনারা এই কোশ্চেনটা দেখে দেখুন আজকে টপিক যদি এমআরআই, এটা এমআরআই ইমেজ কোয়ালিটির কথাই বলছে। তাহলে রেজোলিউশন, এই রেজোলিউশনের মধ্যে আছে হচ্ছে ম্যাট্রিক্স, ফিল্ড অফ ভিউ, স্লাইড থিকনেস আর সিগন্যাল নয়েজ রেশিও। সিগন্যাল নয়েজ রেশিওর মধ্যে সিগন্যাল নয়েজ রেশিওর পয়েন্টগুলো কন্ট্রাস্ট আর হচ্ছে আর্টিফ্যাক্ট। ডিসঅ্যাডভান্টেজ অফ এমআরআই স্পেকট্রোস্কোপি। আচ্ছা, ক্যান নট আইডেন্টিফাই কনসেন্ট্রেশন অফ মেটাবোলাইটস। ফলস, ক্যান আইডেন্টিফাই এবং এটা আইডেন্টিফাই করেই কিন্তু এমআরএস কাজ করে। লো রেজোলিউশন ট্রু, আচ্ছা ক্যান অনলি ইমেজ লিমিটেড এরিয়া ট্রু। একটা লিমিটেড এরিয়াকে ইমেজ করতে পারে, পুরো এরিয়াকে ইমেজ করতে পারে না। ভেরি সাসেপ্টেবল টু লোকাল ম্যাগনেটিক ফিল্ড হেটেরোজেনিটি ট্রু। ইনভেসিভ প্রসিডিউর ফলস। আচ্ছা, ক্যান আইডেন্টিফাই কনসেন্ট্রেশন অফ মেটাবোলাইটস ইন ইমেজড ইমেজ। এটাই হচ্ছে তার অ্যাডভান্টেজ যে সে কনসেন্ট্রেশন দেখেই কিন্তু বলতে পারে এই পেশেন্টের এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। ধরেন কোন একটা পেশেন্টের কোলিন পিক বেড়ে গেল। ঠিক আছে? এমআরএসটা কি? এমআরএসটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড স্পেকট্রোস্কোপি। মানে এটা আপনাদেরকে দেখা গেল যে আমাদের বডিতে যে কিছু মেটাবোলাইটস আছে, এই মেটাবোলাইটস গুলোর কনসেন্ট্রেশনের আপস ডাউন দেখাবে এবং এটা দেখিয়ে আপনাকে বুঝাবে যে আপনার বডির রোগটা কি হতে পারে। ঠিক আছে? ধরেন সাপোজ একটা পেশেন্টের অ্যালানিন বেড়ে গেল। অ্যালানিন বলি, হ্যাঁ? তাইলে তার একটা টিউমার, ব্রেইন টিউমার সাসপেক্ট করতেছে। বাট অ্যালানিন আমি এমআরএসও দেখলাম অ্যালানিন বেড়ে গেল। তাহলে আমার মাথায় রাখতে হবে অ্যালানিন কিসে বাড়ে? অ্যালানিন কিন্তু মেনিনজিওমায় বাড়ে। তাই না? মেনিনজিওমা একটা কজ। আরেকটা পেশেন্টের দেখা গেল কোলিন বেড়ে গেল। ঠিক আছে? তাইলে কোলিন হচ্ছে সেল মেমব্রেন ডিসরাপশন এ বাড়ে। এটা আপনাদের এসবি এসেছিল যে হুইচ পিক ইনক্রিজেস ইন কেস অফ বেসমেন্ট মেমব্রেন ডিসরাপশন অথবা বেসমেন্ট মেমব্রেন রাপচার। তাহলে আনসার কি হবে? কোলিন। ঠিক আছে? তারপর দেখেন একটা পেশেন্টের ল্যাকটেট বেড়ে গেল। তার মানে তার অ্যাবসেস হওয়ার চান্স বেশি। কারণ অ্যাবসেসে ল্যাকটেট, লিপিড এগুলো বেড়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? লো রেজোলিউশন, ভেরি সাসেপ্টেবল টু লোকাল ম্যাগনেটিক ফিল্ড হেটেরোজেনিটি। মানে এটা কিছুক্ষণ পরপরই তার হোমোজেনিটিটা নষ্ট হয়ে যায়। এটাকে হোমোজেনিটিটাকে তাকে মেইনটেইন করতে হলে আবার তাকে আমাকে শিমিং করতে হয়। ঠিক আছে? ক্যান অনলি ইমেজ লিমিটেড এরিয়া। Which of the following are true MRI contrast? Chelates of gadolinium are used in MRI due to their diamagnetic properties. False. এই প্রপার্টির জন্য আমরা চিলেট ইউজ করি না। চিলেট আমরা ইউজ করি gadolinium আর প্যারাম্যাগনেটিক এবং which means that they have a large electric magnetic field moment that can cause rapid T1 relaxation in nearby protons. এত কথা দরকার নেই। চিলেট আমরা gadolinium এ ইউজ করি। ওর তো ডায়াম্যাগনেটিক প্রপার্টি নাই। ঠিক আছে? gadolinium হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্রথম কথা এটা। আর চিলেট আমরা ইউজ করি যেন আমি gadoliniumটাকে বডি থেকে বের করে দিতে পারি। The mechanism of action of gadolinium involves shortening of T1 relaxation time. True. Gadolinium based contrast agent are eliminated mainly through the renal excretion. True. এবং এই জন্যই দেখা গেল যে সে যদি কিডনি মানে মোস্ট আর এলিমিনেটেড বাই কিডনি। ঠিক আছে? কিছু একদম যেমন গ্যাডোক্সেটিক অ্যাসিড এটা অনলি বাইল দিয়ে সিক্রেট হয়। ঠিক আছে? আয়রন অক্সাইড পার্টিকেলস আর ইউজড অ্যাজ নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্ট। ফলস। নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে আমরা এয়ার ইউজ করতে পারি। ঠিক আছে? আয়রন তো সুপার কন্ডাক্টিং। ঠিক আছে? সুপার প্যারাম্যাগনেটিক আয়রন অক্সাইড পার্টিকেলস আর ইউজড ইন কন্ট্রাস্ট এনহ্যান্স এনজিওগ্রাম। অথবা জুস আমরা ইউজ করতে পারি। পাইনাপল জুস ইউজ করতে পারি নেগেটিভ কন্ট্রাস্ট এজেন্ট হিসেবে। সুপার কন্ডাক্টিং আয়রন অক্সাইড পার্টিকেলস আর ইউজড ইন কন্ট্রাস্ট এনহ্যান্স এনজিওগ্রাম। ফলস। আমরা জানি যে আমাদের এনজিওগ্রামে কন্ট্রাস্ট না ইউজও করতে পারি। ঠিক আছে? আমরা যদি এনজিওগ্রামে দেখা গেল যে ইউজ করি না কারণ এগুলো হচ্ছে লিভার দিয়ে আম মানে সব জায়গায় ইউজ করা হয় না। কিছু জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা। মানে এমআরএ তে আমরা খুব কমই কন্ট্রাস্ট ইউজ করি। Concerning superconducting agent, the coils of superconducting magnets are usually made up of niobium, titanium in a copper matrix too. They are cooled by the liquid nitrogen. False. They are cooled by কি বলেন তো? Helium. Once the magnetic field is established, no external electrical power is needed to maintain the current in the coil. True. Modern designs use passive shielding to limit the extent of fringe field. False. যত মডার্ন ডিভাইসই আপনি ইউজ করেন, ঠিক আছে? মানে আপনাকে অ্যাডিশনাল সুপারকন্ডাক্টিং কয়েল আপনাকে প্লেস করতেই হবে to reduce the মানে influence of the magnet from outside. A typical 1.5 Tesla superconducting magnet provide a magnetic field that is 3 lakh times stronger than that of the Earth. This is false. 3 লাখ না, এটা হবে 30,000, হ্যাঁ? এবং আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 50 মানে মিলিহার্টজ, অনেক ছোট। ঠিক আছে? আমরা জানি আর্থ ইজ এ ম্যাগনেটিক ফিল্ড, বাট এটা যদি খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হতো আমরা এতদিনে সবাই দৌড়ায় চলে যাইতাম। ঠিক আছে? রিগার্ডিং টাইপস অফ কয়েলস ইউজড ইন এমআরআই মেশিন, সিম কয়েল আর ইউজড টু অ্যাচিভ শিল্ড দ্য ফ্রিঞ্জ ফিল্ড। দিস ইজ ফলস। আমরা জানি সিম কয়েল আমাদের হোমোজেনিটি মেইনটেইন করে। দ্য টিপিক্যাল নয়েজ এমিটেড বাই working MRI scanner is produced by the radio frequency coil. No, this is gradient coil. The body coil is always used as a transmitter coil. False. Body coil আপনি ট্রান্সমিটার রিসিভার দুটাই হিসেবে ইউজ করতে পারেন। বাট এই যদি বডি কয়েল না হয় শুধু সারফেস কয়েল হতো সেটা আমরা শুধুমাত্র ট্রান্সমিটার কয়েল হিসেবে ইউজ করতাম। Phased array receiver coil allow better signal to noise ratio for a large field of view. This is true. Phased array surface coil allow parallel imaging. This is true. Regarding relaxation time and the signal of different tissues, cortical bone has a long T1 and T2 relaxation time. This is false. Water is hyperintense on both T1 and T2. False. আমরা জানি water হচ্ছে hypo. Gray matter has a lower signal than the white matter on T1. This is true. Melanoma metastases are usually of low T2 signal. This is true. Hyperacute intercerebral hemorrhage is bright on both T1 and T2 images. This is false.
হাইপার অ্যাকিউট ইন্ট্রাসেরেব্রাল সিগন্যাল, ঠিক আছে? এটা হচ্ছে সাব অ্যাকিউট ইন্ট্রাসেরেব্রাল সিগন্যাল যে হেমোরেজ যেগুলা। হাইপার অ্যাকিউট দুইটাতেই হাইপার অ্যাকিউট যেটা হচ্ছে দুইটাতেই কম হবে, ঠিক আছে? এটা কিন্তু টাইম টু টাইম কমে। হ্যাঁ, শুনেন আমি আপনাদের বলি। হাইপার অ্যাকিউট হচ্ছে T1 T2 দুইটাতে আইসো ইনটেন্স হবে, মানে সেম হবে। যেটা সাব অ্যাকিউট সেটা হচ্ছে T1 এ বেশি থাকবে, ঠিক আছে? তাহলে সাব অ্যাকিউট ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ হচ্ছে T1 এ বেশি। In sphenical imaging, the first radio frequency pulse in sphenical pulse is 180 degree false. আমরা জানি আমরা প্রথমে দিই 90 degree. Rephasing of the transverse magnetization is caused by 180 degree true. Effect of the local field inhomogeneity on the MRI signal are eliminated. This is true. ঠিক আছে? এটা আমরা MRI signal eliminate local field inhomogeneity টাকে আমরা eliminate করতে পারি। ঠিক না? কি দিয়ে eliminate করি? আমরা 180 degree pulse use করে eliminate করতে পারি। For practical purpose, the delay between the excitation and refocusing pulse is kept constant, but signal readout can be performed at any chosen echo type. This is false. কি বলছে দেখি, for practical purpose, the delay between the excitation and refocusing pulse is kept constant, but signal readout can be performed at any chosen echo type. আচ্ছা, তাহলে এখানে বলছে the TE is always double the time between the initial 90 degree and 180 degree refocusing pulse. In order to obtain signals at different TEs, the timing between the radio frequency pulse must be changed accordingly. মানে আপনার এক্সাইটেশন এবং রিফোকাসিং এর মধ্যে যে ডিলে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? কিন্তু এই যে সিগন্যালটা আপনি পাবেন, এই সিগন্যালটা কিন্তু চোজের ইকো টাইমে পাবেন। আপনি যে টাইমটা চুজ করে দিবেন সেই টাইমেই পাবেন, ঠিক আছে? এটা ফিক্স না। রিফেজিং can only be performed once. The whole sequence must be repeated to obtain another echo. False. রিফেজিং মাল্টিপল রিফেজিং 180 ডিগ্রি ক্যান বি অ্যাপ্লাইড ফলোইং ওয়ান এক্সাইটেশন, তাই না? আমরা কিন্তু মানে আমি কিন্তু পড়ছি যে ফার্স্ট স্পিন ইকো সিকোয়েন্স, ওটাতে কি হয়েছিল, মাত্র আমি একটা টাইম টু রিপিট মানে টাইম টু রিপিট দিতে একটা, কিন্তু 180 ডিগ্রি একটা মানে 90 ডিগ্রি একটা দেওয়ার ফলে দেখা গেল যে অনেকগুলা মানে দেখা গেল যে আমি 180 ডিগ্রি দিছি মাত্র একটা, 90 ডিগ্রি পরে কিন্তু অনেকগুলো আমি রেজাল্ট পেয়েছি, ইকো পেয়েছি, তাই না? সো দিস ইজ ফলস যে রিফেজিং ক্যান অনলি বি পারফর্ম ওয়ান্স, না অনেকগুলো আমি একসাথে ইকো পেতে পারি। হ্যাঁ, কিন্তু কোথায় পেতে পারি? স্পিন ইকো না, স্পিন ইকোর মডিফাইড ভার্সনে ফার্স্ট স্পিন ইকো সিকোয়েন্স। আচ্ছা, fMRI image the brain tissue with respect to আচ্ছা density false, thickness false, time to blood flow false, velocity false. আচ্ছা, functional MRI scan measure the amount of oxygen used by the body. In order to measure the oxygen used up, a continuous scan is made every few seconds, mostly within a span of 2 to 5 seconds. Thus the image received as a function of the time. তাহলে functional MRI দিয়ে কি করা হয় যে আমার বডির একটা জিনিস মানে কিভাবে ফাংশন করতেছে এটাই বের করা হয় ফাংশনাল MRI দিয়ে। কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখা গেল যে এটা ডিপেন্ড করে টাইমের উপর। ফাংশন এই ফাংশনাল MRIটা ডিপেন্ড করে টাইমের উপর, ঠিক আছে? ধরেন যে এই টাইমের মধ্যে ব্রেইনের এই অংশটা কতটুকু অক্সিজেন ইউজ করতে পারছে, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে ফাংশনটা কাজ করে। চলেন এবার আমরা এসপিএ প্লাস সলভ করি। এমআরসিপি ইজ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হেভিলি T1 ওয়েটেড ইমেজ, হেভিলি T2 ওয়েটেড ইমেজ, প্রোটন ডেনসিটি ওয়েটেড ইমেজ, ইকো প্ল্যানার সিকোয়েন্স DWI। অবশ্যই आंसर হবে হেভিলি T2 ওয়েটেড ইমেজ। টু অ্যাসেস মেটাবোলাইটস হুইচ টেকনিকস ইজ অ্যাপ্লাইড। একটু আগে আপনাদেরকে বলছি যে আমরা এমআরআই কোনটা দিয়ে আমরা মেটাবোলাইটস গুলো ইউজ মানে বের করি, সেটা হচ্ছে এমআরএস। আমি আপনাদেরকে পড়ানোর সময় এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম মানে কি যে আমার আসলে মাথায় ছিল না, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে এখন বলে দিচ্ছি, এই লাইনটা আপনারা ভালো করে মনে রাখবেন। এমআরএস ক্যান বি পারফর্মড উইথ স্পিন অর নিউক্লিয়াই অফ 1 হাইড্রোজেন, 13 কার্বন, 19 ক্লোরিন, 23 সোডিয়াম, 31 ফসফরাস। আমরা জানি যে এমআরআইটা মেইনলি বেস করে কিসের উপর কাজ করে? মেইনলি বেস করে প্রোটনের উপর কাজ করে, তাই না? প্রোটনের উপর কাজ করে। কিন্তু এমআরএস কিন্তু প্রোটনের উপর বেস করে কাজ করে না। এমআরএস কাজ করে হচ্ছে থিওরিটিক্যালি এদের সবার উপর বেস করে কাজ করে। প্র্যাকটিক্যালি প্রোটনের সাথে 31 ফসফরাসও কিন্তু এখানে পার্টিসিপেট করে। তাহলে আপনার পরীক্ষায় যদি আসে যে এমআরএস এ কারা কাজ করে, তাইলে এই দুইজন হচ্ছে মেইনলি ফসফরাস, 31 ফসফরাস আর হচ্ছে 1 হাইড্রোজেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি, মাথায় কিন্তু ঢুকায় ফেলে। কিন্তু শুধু এমআরআই হলে এটা কি হতো? শুধু এমআরআই হলে সেটা হবে 1 হাইড্রোজেন। Invasion recovery sequence are helpful to improve the T2 weighting, improve the signal to noise, shortening the imaging time, improve the tissue contrast, shortening the patient's exposure. The answer হবে improve the tissue contrast. Inversion recovery কোথায় কি একটা হচ্ছে ফ্লেয়ার আর একটা হচ্ছে স্টিয়ার। তো এখন আপনার মনে আছে কিনা, ফ্লেয়ারে আমাদের দেখা গেল যে ফ্লুইডটাকে সাপ্রেস করে, তাই না? আর স্টিয়ারে আমাকে ফ্যাটটাকে সাপ্রেস করছে, তাই না? তাহলে দেখেন এটাকে সাপ্রেস করে আমার কি করা হয়, আমার কন্ট্রাস্টটা বোঝা যায়। যে ধরেন আপনি একটা জায়গায় লেশন ভাবতেছেন, হ্যাঁ, ব্রেইনে ফ্লেয়ার দেখলে আপনি বুঝবেন যে আশেপাশে যখন ফ্লুইডটা সাপ্রেস হয়ে যাবে, ফ্লুইড থেকে কিন্তু সিগন্যাল পাবেন না। তাহলে আপনার ওই লেশনটা খুব ভালো মতো হাইলাইট করে উঠবে, তাই না? তাহলে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে ইনভার্সন রিকভারি কেন ইউজ করা হয়? ইমপ্রুভ দ্য টিস্যু কন্ট্রাস্ট। তাহলে টিস্যু কন্ট্রাস্ট ইজ ইমপ্রুভ বাই নালিং অফ দ্য সিগন্যাল ফ্রম আ পার্টিকুলার টাইপ অফ টিস্যু, ওয়াটার ইন ফ্লেয়ার আর ফ্যাট ইন স্টিয়ার। বাই ইমপ্রুভিং, আচ্ছা এগুলো তো আমরা বলছি। হুইচ ওয়ান লুকস ব্রাইট অন T1 ওয়েটেড ইমেজ? আনসার হচ্ছে ফ্যাট। আমরা জানি এখানে আমি আর এক্সপ্লেনেশন দিই নাই, বাট আপনারা এমআরআই মেড ইজি বইয়ের একটা চার্ট আছে, আপনাদের কিন্তু আমি পড়ানোর সময় বারবার বলছি ওই চার্টটা খুব ভালো মতো পড়বেন। ওই চার্টটা যে কত বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার হলে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? যে T1 এ কাকে সাদা লাগে, T2 তে কাকে সাদা লাগে, ঠিক আছে? আচ্ছা, উইথিন স্লাইস সিগন্যাল লোকালাইজেশন ইন এমআরআই ইজ পারফর্মড উইথ, খুবই সোজা। আর এটা হচ্ছে যে এটাতে আনসারটা ভুল আছে, এটা আনসারটা হবে ফোরিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ, তাহলে উইথিন স্লাইস সিগন্যাল লোকালাইজেশন এমআরআই ইজ পারফর্মড উইথ ফোরিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? আর এই যে আমাদের ইটারেটিভ রিকনস্ট্রাকশন যে আনসার দেওয়া আছে এটা ভুল আছে, এটা হবে কি ক্ষেত্রে? এটা হবে সিটি স্ক্যানের ক্ষেত্রে। এক্সাম্পল অফ দ্য নেগেটিভ ওরাল কন্ট্রাস্ট আমরা একটু আগে বলছি জুস, পাইনাপল জুস, ঠিক আছে? তাহলে দে ডিক্রিজেস দ্য সিগন্যাল ফ্রম দ্য বায়োলুমেন, রিডিউসিং দ্য মোশন রিলেটেড ইমেজ ডিগ্রেডেশন। দে আর অলসো ইউজড ইন এমআরসিপি, সুপার কন্ডাক্টিং আয়রন অক্সাইড পার্টিকেল রিডিউসেস সিগন্যাল বাই সাসেপ্টিবিলিটি ইফেক্ট। বেরিয়াম, ব্লুবেরি অথবা পাইনাপল জুস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? টিপিক্যাল প্যাথোলজি অ্যাজ সিন অন ডিডব্লিউআই এন্ড এডিসি ইমেজ, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ডিডব্লিউ তে যেটা আমি ব্রাইট দেখবো সেটা এডিসি তে আমি কেমন দেখবো, সেটা এডিসি তে আমরা
ডার্ক দেখবো, ঠিক আছে? এটারও আনসার ভুল আছে, এটারও আনসার হবে বি। ভালো মতো শুনেন, আনসার ভুল থাকুক আপনারা দেখেন, এটা আনসারটা হবে বি। শুনেন, ধরেন ডিফিউশন রেস্ট্রিকশন মানে ডিডব্লিউআই মানে কি? ডিফিউশন ওয়েটেড ইমেজেস, তাই না? তাহলে ডিফিউশন মানে হচ্ছে ওই জায়গায় ডিফিউশন হচ্ছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? আর যে জায়গায় ডিফিউশন হবে সেই জায়গায় তো প্রোটন নাই, সেই জায়গাটায় কেমন লাগবে? কালো লাগবে, ঠিক আছে? আর যে জায়গায় ধরেন একটা ইনফ্রাক্ট হইলো, ওই ইনফ্রাক্টের ফলে ওই জায়গাটা কি হলো? নেক্রোসিস হইলো, ওখানে প্রোটনগুলো গিয়ে জমা হয়ে বসে থাকলো, ঠিক আছে? এখন এই জায়গায় যদি একটা ইমেজ নেন তাহলে কি হবে? ওই জায়গাটা হচ্ছে আপনার সাদা আসবে। যেহেতু প্রোটন বসে আছে, হ্যাঁ? ওই জায়গাটা ডিফিউশন হইতে পারতেছে না। আর প্রোটন বসে থাকা মানে হচ্ছে প্রোটন ওখানে বসে, বসে সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে? তাহলে ডিডব্লিউআই মানে কি? ডিডব্লিউআই মানে হচ্ছে ডিফিউশন হইতে দিবে না। যেখানে ডিফিউশন হবে না সেই জায়গাটাকে সাদা লাগবে, সাদা। আর এটা কি আসলে ট্রু ডিফিউশন রেস্ট্রিকশন হইছে কিনা এটা দেখার জন্যই হচ্ছে এডিসি। এডিসি তে সেই জিনিসটা লাগবে কালো। তাহলে ব্রাইট অন ডিডব্লিউআই সেটা হবে ডার্ক অন এডিসি। কথা বুঝছেন? তাহলে ব্রাইট অন ডিডব্লিউআই সেটা এডিসি তে হবে হচ্ছে কালো। কথা বুঝছেন? আচ্ছা, এখন কেন এটা আমার দরকার? কারণ আমাদের কিছু, কিছু T2 শাইন ট্রু হয়। কিছু, কিছু T2 সাবস্টেন্স আছে যেগুলা DWI তে সাদা দেখার ফলে আপনি মনে করতে পারেন যে এই জায়গায় মনে বুঝি ডিফিউশন রেস্ট্রিকশন হলো। কিন্তু দেখা গেল যে আপনি যখন এডিসি করলেন দেখবেন এডিসি তেও সাদা। তার মানে ২ জায়গায় সাদা। আর ২ জায়গায় সাদা মানেই হচ্ছে এই জায়গায় ট্রু কোনো ডিফিউশন রেস্ট্রিকশন হয় নাই। তাহলে ট্রু ডিফিউশন রেস্ট্রিকশন হতে হলে অবশ্যই DWI তে সাদা রাখবে এবং সেটা এডিসি তে গিয়ে কালো হয়ে যাবে। ইকোপ্ল্যানার ইমেজিং ইজ মোস্ট কমনলি ইউজড ইন, খুবই ইম্পোর্টেন্ট কার্ডিয়াক ইমেজিং আমরা পড়ছি সব, সরি, এখানে কিন্তু সবগুলো মানে যেমন কার্ডিয়াক ইমেজিং আমরা ইউজ করি, ডিফিউশন ওয়েটেড ইমেজিং ও কিন্তু আমরা ইকোপ্ল্যানার ইউজ করি। কিন্তু আনসার যদি পরীক্ষায় আসে আপনি ডিফিউশন, কারণ মোস্ট কমনলি আমরা ডিফিউশন ওয়েটেড ইমেজিং ইউজ করি। এমআরআই মেজার্স হাইড্রোজেন ম্যাগনেটাইজেশন, আমরা জানি পারপেন্ডিকুলার টু দ্য মেইন ম্যাগনেটিক ফিল্ড। রেডিও ফ্রিকোয়েন্সি কন্টামিনেশন আর্টিফ্যাক্ট ইজ বেস্ট অ্যাড্রেসড বাই, কিভাবে আপনি ভালো করে বুঝতে পারবেন? চেকিং অর রিপ্লেসিং দ্য রুম অর ডোর শিল্ডিং। ঠিক আছে? তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি কন্টামিনেশন আর্টিফ্যাক্ট কে আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই চারদিকে শিল্ডিং করতে হবে। ঠিক আছে? সেটা আপনি কপার দিয়ে করতে পারেন, ম্যাশ দিয়ে করতে পারেন, ফ্যারাডে কেজ দিয়ে করতে পারেন। ঠিক আছে? এই রেডিও ফ্রিকোয়েন্সি কন্টামিনেশন ইজ অফেন রিলেটেড টু সামওয়ান ইন এবারডেন্টলি লিভিং দ্য ডোর ওপেন। মানে অনেক সময় দেখেন না পেশেন্ট আসতেছে, বের হইতেছে, দরজা কোনোভাবে খোলা রয়ে গেছে। তাহলে আমার দেখা গেল যে রেডিও ফ্রিকোয়েন্সি কন্টামিনেশন হতে পারে। রেডিও ফ্রিকোয়েন্সিটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি যদি ঠিকমতো শিল্ডিং করে দিই, আমরা ম্যাশ যদি ইউজ করি, ফ্যারাডে কেজ যদি ইউজ করি, তাহলে কি হবে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার যে নয়েজ সেটা ভিতরে ঢুকতে পারবে না। আচ্ছা, ফাংশনাল এমআরআই ইজ মোস্টলি ডিপেন্ড অন হুইচ প্যারামিটার, খুবই ইম্পর্টেন্ট, ইজ ডিপেন্ডস অন T2 স্টার। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট T2 স্টার। তাহলে T2 স্টারের উপর হচ্ছে ফাংশনাল এমআরআইটা ডিপেন্ড করে। হুইচ এলিমেন্ট ডাজ দ্য ফাংশনাল এমআরআই টার্গেট when taking the scan? কোনটা বলেন তো? অক্সিজেন। সরি, এখানেও আনসারটা ভুল আছে। এটাও হবে অক্সিজেন। ঠিক আছে? অক্সিজেন। তাহলে হুইচ এলিমেন্টস ডাজ দ্য এমআরআই টার্গেট when taking the scan? আনসারটা হবে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে? কার্বন না, কার্বন না, অক্সিজেন, হ্যাঁ? অক্সিজেন। এবং কতটুকু অক্সিজেন ২ থেকে ৫ সেকেন্ডে কতটুকু অক্সিজেন ব্রেইনের ওই জায়গাটায়, ঠিক আছে, পেলো, দিস ইজ দ্য আমার দেখার বিষয়। তাহলে অক্সিজেনটা মাপতে হবে এবং দেখা গেল যে প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে টাইম। হুইচ মার্কার ইজ ইউজড ইন সেলুলার মেমব্রেন টার্নওভার? একটু আগে আপনাদেরকে বলছি কোলিন। যে কোলিন পিক যদি কখনো বেড়ে যায় তাহলে আমি বুঝবো যে তার কি হইছে? তার হচ্ছে কোনো একটা নিউপ্লাজম হইছে। কিছু একটা কারণে বেসমেন্ট মেমব্রেন রাপচার হইছে। ইন মেনিনজিওমা হুইচ মার্কার ইজ ইনক্রিজ? আবার বলতেছে আনসার হচ্ছে অ্যালানিন, অ্যালানিন। তাহলে অ্যালানিন ইজ সিন ইন মেনিনজিওমা। ইন দ্য বডি ইমেজিং হুইচ ওয়ান ইজ ইউজড? আমরা জানি বডি ইমেজিং আমরা ইউজ করেছি স্টিয়ার। আর ব্রেইন ইমেজিং এ, নিউরো ইমেজিং আমরা ইউজ করি ফ্লেয়ার। ঠিক আছে? তাহলে স্টিয়ার ইজ ইউজড ইন বডি ইমেজিং। থ্যাংক ইউ সো মাচ। এর সাথে, সাথে আজকের সলভ ক্লাসটা শেষ হলো। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে সলভ ক্লাসটা করেছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের গ্রুপে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে। আর এখন আমরা সবাই খুব ম্যাচিউর। আমরা কিন্তু এখন আর স্পুন ফিডিং এর অবস্থায় নাই। আমাদেরকে নিজেদের পড়তে হবে। নিজেরা না পড়লে আপনারা কখনোই শর্টকাট ওয়েতে পোস্ট গ্র্যাজুয়েশন করা যায় না। আর যদি কোনোভাবে করে মানে ঢুকেও থাকেন তারপর দেখবেন আপনার মানে এই টপিকগুলাই কিন্তু বারবার আসবে। হ্যাঁ? তো দেখা গেল যে আপনি যদি এখনই জিনিসগুলো না বুঝে পড়েন, ঠিক আছে? আপনি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এই যে আপনারা যারা পার্ট 1 দিচ্ছেন, বাই চান্স আল্লাহ মাহফুজ পার্ট 1 না হলে যদি ডিএমআরটি অথবা আপনাদের এমটি হয়, এই এমটি এবং ডিএমআরটি তে কিন্তু এই এমআরআইটা পুরো এই বইটা পড়ায়। ইভেন রেডিও ফিজিক্স পুরাটাই পড়াবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদেরকে জানতেই হবে, তাই না? তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।